Hello student, today will be discuss the second part of the ledger. Previous class I will be discuss introduction and characteristics of laser beam and also we discuss the basic concept of laser and only discuss the observation. Okay, now I will be discuss spontaneous emission. So it is also important, this is basic concept also given to you. uh, spontaneous emission. What do you mean by spontaneous emission? Spontaneous emission means the release of energy in the form of electromagnetic wave or photon when an atom decay on its own from higher energy level to লোয়ার এনার্জি লেভেল ইজ কল্ড স্পন্টেনিয়াস এমিশন। আমি যেটা স্পন্টেনিয়াস এমিশন মানে হচ্ছে কোনো একটা মানে অ্যাবজর্বেশানে আমি যেটা বলেছিলাম যে কোনো একটা ইলেকট্রন ইনিশিয়ালি গ্রাউন্ড স্টেটে আছে, ধরো এইটা গ্রাউন্ড স্টেট E1 এনার্জি এবং কিছু সময় এইটা হচ্ছে একটা এক্সাইটেড স্টেট। সাধারণ অবস্থায় ইলেকট্রনগুলো সবসময় গ্রাউন্ড স্টেটে থাকে। এবার বাইরে থেকে কোনো ফোটন পড়লে বা লাইট পড়লে এইখান থেকে ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে চলে যায়, এক্সাইটেড স্টেটে চলে যায়, ঠিক আছে। এবং এটাকে বলা হচ্ছে অ্যাবজর্ভেশন। বাই অ্যাবজর্ভিং সাম এনার্জি আইদার ফোটন ইট ক্যান এক্সাইটেড অ্যান্ড ট্রান্সফার টু হায়ার এনার্জি স্টেট। বাট টুডে আই উইল বি ডিসকাস লিটল বিট ডিফারেন্স। দিস ইজ এইটা ধরো E1 এনার্জি স্টেট, এইটা ধরো E2 এনার্জি স্টেট। এবারই বলা হচ্ছে ধরো এইখানটা থেকে ইলেকট্রনগুলো ছিল কোনোভাবে, মানে আমি ফোটন দিয়ে কিংবা থার্মাল ভাইব্রেশন অনেকভাবেই আমরা পাঠাতে পারি, এক্সাইটেড করতে পারি কোনো একটা ইয়েকে, গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনগুলোকে আমরা পাঠাতে পারি হায়ার স্টেটে, এবং সেটা সবসময় অ্যাবজর্বেশন হয়ে হায়ার স্টেটে। ধরো এইখানটায় ইলেকট্রনগুলো এবারে আছে কিছু ইলেকট্রন, এবারে এইখানটায় ইলেকট্রনগুলো কিন্তু বেশি সময় ধরে থাকতে পারে না, কারণ এক্সাইটেড স্টেটে ইলেকট্রনগুলো সবসময় আনস্টেবল হয়, ঠিক আছে। মানে একটা কিছু সময়ের পরে সে আপনি তার স্টেবিলিটিটা মানে লস করে। যেমন গ্রাউন্ড স্টেটে এই স্টেটে ইলেকট্রনগুলো ইনডেফিনেট টাইম অবধি থাকতে পারে, সেখানটায় তার কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সাইটেড স্টেটে ইলেকট্রনগুলো ইনডেফিনেট টাইম অবধি থাকতে পারে না, তার জন্য একটা লিমিটেড টাইম অবধি সে সবসময় ওখানটায় থাকবে, আর সেইটা হচ্ছে 10⁻⁸ সেকেন্ড। মানে এই এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন 10⁻⁸ সেকেন্ড থাকতে পারে, আর এটাকে বলা হয় ডিকে টাইম। যে সময়ের পরে মানে এক্সাইটেড স্টেটে ইলেকট্রনগুলো যে সময়ের পরে আবার গ্রাউন্ড স্টেটে চলে আসে তাকে বলা হচ্ছে ডিকে সময় আর ডিকে টাইম। আর ডিকে টাইমটাকে বলা হচ্ছে, এই ডিকে টাইম এক্সাইটেড স্টেটে হচ্ছে 10⁻⁸ সেকেন্ড। তো আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি, মানে এক্সাইটেড স্টেটে ইলেকট্রনগুলো বা কোনো অ্যাটম কিংবা মলিকুল এক্সাইটেড স্টেটে গেলে আফটার 10⁻⁸ সেকেন্ড এটা কিন্তু আপনি আবার গ্রাউন্ড স্টেটে চলে আসে, আর এইটাকেই বলা হচ্ছে তোমার স্পন্টেনিয়াস এমিশন। কিন্তু অ্যাবজর্ভেশনের সময় ঠিক উল্টোটা, এখানটায় মানে স্পন্টেনিয়াসলি বা আপনি থেকেই সে গ্রাউন্ড স্টেট থেকে এইখানটায় যাচ্ছিল না, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। যখনই বাইরে থেকে ফোটন পড়বে তখনই একমাত্র ও এখানটা থেকে এখানটায় যাবে, মানে এইখানটা থেকে এই দিকে যাবে, E1 থেকে E2, কিন্তু না হলে কখনোই সম্ভব হবে না, ঠিক আছে। তো নাও দেখো এবারে আমি ডিসকাস করেছি, লেট আস কনসিডার টু এনার্জি লেভেল of energy E1 and E2. E1 is the taken as the ground state energy. Let us assume that the atom is initially in the higher state E2. এটা কিন্তু আমাদের প্রথমে কনসিডার করে নিয়েছে, অ্যাটম E2 এনার্জি স্টেটে আছে, হায়ার এনার্জি স্টেট E2, অ্যাজ দ্য অ্যাটম ইট ইজ হায়ার এনার্জি লেভেল ইজ আনস্টেবল, ঠিক আছে। এই আনস্টেবলের জন্য কিছু সময়ের পরে সে কিন্তু আপনি গ্রাউন্ড স্টেটে ডিকে, ইট উইল টেন্স টু গো অর ডিকে ইন ইটস ওন, মানে নিজে থেকেই ডিকে করবে, সেই জন্য বলা হচ্ছে ইন ইটস ওন টু মোর স্টেবল গ্রাউন্ড স্টেট এনার্জি E1, যেটা হচ্ছে মোর স্টেবল গ্রাউন্ড স্টেটে E1 এসে ডিকে করবে, ঠিক আছে। হোয়েন এক্সাইটেড স্টেট অ্যাটম ডিকে টু দ্য গ্রাউন্ড স্টেট ইট রিলিজ দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ ফোটন। যখন এক্সাইটেড স্টেট থেকে আবার যখন গ্রাউন্ড স্টেটে, মানে এইটা যদি এক্সাইটেড স্টেট হয় আর এইটা যদি গ্রাউন্ড স্টেট হয়, এইখান থেকেও যদি মানে এক্সাইটেড স্টেট থেকেও যদি আবার গ্রাউন্ড স্টেটে আসে তাহলেও সে ফোটন রিলিজ করবে, ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ এনার্জি ছাড়বে, সেই এনার্জিটা ফোটনের আকারে ছাড়বে, ঠিক আছে।
আর সেই যে ফোটনটা ছাড়বে দেখো, when the excited atom decay to ground state, it release the energy in the form of photon, and the energy of the photon, এই এনার্জি ফোটনের এনার্জিটা সেটা হচ্ছে এইটা যদি E1 গ্রাউন্ড স্টেট, এইটা যদি E2 এক্সাইটেড স্টেট হয়, আর ইলেকট্রনটা এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসছে, তাহলে যে ফোটনটা ছাড়বে তার এনার্জি যদি এইচ নিউ হয়, এইচ নিউ ইকুয়াল টু E2 মাইনাস E1 হবেই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস মানে বুঝতে পারছো যেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত বাংলাতে, তার মানে আমি বলতে চাইছি যে আফটার সার্টেন ডেফিনিট টাইম, আর সেই টাইমটা হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড, ভেরি স্মল টাইম। আফটার 10⁻⁻8 সেকেন্ড দ্য ইলেকট্রন ইন দ্য এক্সাইটেড state it own naturally decay to the ground state. This is known as স্পন্টেনিয়াস এমিশন। এবার দেখো এমিটেড ফোটনের ফ্রিকোয়েন্সি আমি ডিটারমাইন করব। তো আমি প্রথমে দেখো একটা E1 গ্রাউন্ড স্টেটের এনার্জি, মানে এইখানটায় এক্সাইটেড স্টেট, এটা E2 এনার্জি, আর এইটা হচ্ছে E1 এনার্জি। এবারই E2তে ইলেকট্রন আছে, E2 থেকে E1-এ তখনই আসবে যখনই সে কিছু এনার্জি রিলিজ করে দেবে। আর কিছু এনার্জি, কত এনার্জি রিলিজ করছে না, এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে। সেই জন্য দেখো E2 থেকে এইচ নিউটা আমি সাবস্ট্রাক্ট করেছি, আর এইটার রিলিজ করলেই তখনই সে গ্রাউন্ড স্টেটে পৌঁছে যাবে, আর সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে E1। তো এইখান থেকে আমি যদি ক্যালকুলেশানগুলো করি, তাহলে দেখো নিউ ইকুয়াল টু তোমার E2 মাইনাস E1 বাই এইচ, হেয়ার এইচ ইজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এবারে দেখো ইন দ্য family of large number of atom, electromagnetic wave or photon emitted in this process of spontaneous emission do not possesses phase harmony or directional harmony। মানে এখানটা থেকে যে এই প্রসেসে, মানে আমি যেটা বলতে চাইছি, মানে এইটা ধরো এক্সাইটেড স্টেট থেকে এইটা গ্রাউন্ড স্টেট, এইখানটা থেকে এক্সাইটেড স্টেট থেকে সে যখন গ্রাউন্ড স্টেটে আসবে, তখন যে ফোটনগুলো রিলিজ করবে, ধরো 100টা ইলেকট্রন এইখানটায় আছে এক্সাইটেড স্টেট, সে সেখান থেকে গ্রাউন্ড স্টেটে পড়ছে। এবার এই ফোটনগুলো তো ওয়েভের আকারে যাবে, কিন্তু এই ওয়েভগুলো কখনোই একই দিক বরাবর হবে না, মানে তাদের মধ্যে কোনো ফেজ থাকবে না, যে যেদিক খুশি র্যান্ডামলি তারা যেদিক খুশি চলতে থাকবে, এবং তাদের কোনো ডিরেকশানও থাকবে না। সো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ স্পন্টেনিয়াস এমিশনের, এবং উইথ ওয়ান অ্যানাদার হ্যান্ডস ক্যান নট গিভ রাইজ লেজার পাওয়ার জন্য এটা কখনোই হবে না, কারণ লেজার হতে গেলে মানে আমি তখনই তোমাদের বলেছি ডাইরেকশনালিটি অ্যান্ড ফোকাসিবিলিটি হতে হবে, কারণ একটা অনেক দূর গিয়েও তার পাথ থেকে ভেরি স্লাইটলি ডিভিয়েটেড হবে, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পরে খুবই স্মল পরিমাণ ডেভিয়েশন হবে, ঠিক আছে। কিন্তু তোমার লেজার লাইট ওটা 1 কিলোমিটার 2 কিলোমিটার গেলে একটু মাত্র ডেভিয়েশন হবে। আর কিন্তু তুমি যদি একটা বাল্বকে ধরো, সেটা তুমি আগের দিনও তোমাকে ড্র করে দিয়েছি, এইটা যদি একটা বাল্ব হয় তাহলে একটা ধীরে ধীরে এইরকম করে ছড়াতে থাকবে, ঠিক আছে সেটা। আর একটা লেজার লাইট যদি হয়, সে সবসময় কিন্তু একটা স্ট্রেট লাইন বরাবর এরকমই চলতে থাকবে, ঠিক আছে, কোনো ডেভিয়েশন হবে না। আচ্ছা, এবারে স্পন্টেনিয়াস এমিশনের এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে কোনো তুমি লাইট দেখতে পাও, সেটাই হচ্ছে স্পন্টেনিয়াস এমিশনের একটা এক্সাম্পল, ঠিক আছে, যে সবসময়, ঠিক আছে, যেটা হচ্ছে তুমি টিউবলাইট দেখো কিনা, কিংবা হচ্ছে তোমার আগুন জ্বালছো, যে যা কিছুই তুমি দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু স্পন্টেনিয়াস। থার্মাল সোর্স, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, সব কিছুই তোমার হচ্ছে স্পন্টেনিয়াস এমিশনের একটা এক্সাম্পল। আচ্ছা, তারপরে দেখো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানটায় আমি ছবি এঁকে ড্র করে তোমাদের দেখিয়েছি, এটা E2 থেকে E1-এ আসছে, দিয়ে এমিটেড ফোটন এনার্জি এইচ নিউ আছে। আচ্ছা, স্টিমুলেটেড এমিশন, এই স্টিমুলেটেড এমিশন রেডিয়েশনটা ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা তোমরা সবসময় মনে রাখবে, কারণ হচ্ছে লেজার মানে হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশান বা স্টিমুলেটেড এমিশন রেডিয়েশন। লাইটটাকে, ভিজিবল লাইটটাকে অ্যাম্প্লিফাই করা হচ্ছে, মানে তার পাওয়ারটাকে কয়েক গুণ করে বাড়িয়ে দেওয়া হচ্ছে বাই স্টিমুলেটেড এমিশন, মানে স্টিমুলেটেড এমিশন প্রসেসে তার পাওয়ারটাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে অফ রেডিয়েশন। দেখো এই স্টিমুলেটেড এমিশনটা কি, মানে আমরা পড়লাম স্পন্টেনিয়াস এমিশন পড়লাম, আর স্পন্টেনিয়াস এমিশন আর স্টিমুলেটেড এমিশনের মধ্যে কী ডিফারেন্স, এটা পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো, স্টিমুলেটেড এমিশন ইজ এ প্রসেস বাই হুইচ অ্যান ইনকামিং ফোটন অফ স্পেসিফিক frequency can interact with excited atom or electron or other excited molecule or atom, causing it to drop a lower energy level। মানে স্টিমুলেটেড এমিশন মানে বলা হচ্ছে যে, আমরা জানি, ধরো এইখানটায় ছবিটাই তুমি দেখো, এই যে E2 থেকে E1-এ তো সবসময় এরা পড়বেই,
মানে স্পন্টেনিয়াস এমিশন হলে E2 থেকে E1-এ পড়বেই। তো এখানটায় কী করা হচ্ছে, এখানটায় একটা ইনকামিং ফোটনকে প্রথমে পাস করানো হচ্ছে এই E2 আর E1-এর মাঝখান দিয়ে, ঠিক আছে। আর সেটার একটা স্পেসিফিক, মানে আমার যেরকম দরকার, মানে ধরো লেজারের সোর্স দরকার আমার, ব্লু লাইট, ইয়েলো লাইট, গ্রিন লাইট কিংবা অন্য যে কোনো ধরনের লাইট দরকার, তো তার একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি থাকবে। তো সেই ফ্রিকোয়েন্সির একটা ডেফিনেট ফ্রিকোয়েন্সির ফোটনকে যদি এই পাস করানো হয়, তাহলে এই স্পেসিফিক ফোটনটা ইন্টারেক্ট করবে এই এক্সাইটেড স্টেটের ইলেকট্রনগুলোর সঙ্গে, এবং এক্সাইটেড স্টেটের ইলেকট্রনগুলোকে তখন এই যে ফোটনটা বাইরে থেকে আমি ফেলছি, মানে আমি একটা ফোটন দিচ্ছি, সেই ফোটনের জন্য এক্সাইটেড স্টেট থেকে ইলেকট্রনগুলো ডিকে করে গ্রাউন্ড স্টেটে আসবে, এবং তার ফলে যখনই ডিকে করে গ্রাউন্ড স্টেটে আসবে তখনই আপনি একটা ফোটন ছাড়বে, কারণ সেটা আমি স্পন্টেনিয়াস এমিশনে পড়লাম যে কোনো একটা জায়গায় E2 থেকে E1-এ এলেও ফোটন ছাড়বে। এবং এখানটায় আলাদা, এইখানটায় যে ফোটনটায় এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে পড়লো তার কিন্তু ফ্রিকোয়েন্সি, ফেজ, ডাইরেকশান সব কিছুই কিন্তু ইনকামিং ফোটন, মানে এই যে ফোটনটা পড়লো এইটা আর যে ফোটনটা বেরোলো তারও ফ্রিকোয়েন্সি, ফেজ, এনার্জি, ডিরেকশান সব একই দিক বরাবর, মানে দুটোই একই দিক বরাবর এইরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, বোঝা গেছে? ঠিক আছে, মানে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ফোটনটাকে ফেলা হচ্ছে এবং সেটা ইন্টারেক্ট করছে কোনো এক্সাইটেড ইলেকট্রন বা অ্যাটমকে কিংবা মলিকিউলকে, কজিং ইট টু ড্রপ টু দ্য লোয়ার এনার্জি স্টেট। ওকে, এবারে দেখো, ইন দিস প্রসেস দ্য এমিটেড ফোটন ইন দিস প্রসেস দ্য সেম ফ্রিকোয়েন্সি, সেম ফেজ, ডিরেকশন of the incident photon. Let us assume that the atom initially in the higher excited state E2 and the photon of frequency, মানে আমি এইটা হচ্ছে E2 স্টেটে আছে ইলেকট্রনটা বা অ্যাটম বা মলিকুল। এবারে ফোটন যে আমি যে বাইরে থেকে যে ফোটনটা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, এই ফ্রিকোয়েন্সিটা আমি দিচ্ছি। এবারই ইজ দ্য ইনসিডেন্ট অফ অ্যাটম, এই ফ্রিকোয়েন্সির ফোটন একটা অ্যাটমের উপর পড়লো। দ্য ইনসিডেন্ট ওয়েভ হ্যাজ সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্যাট অফ অ্যাটম, অ্যাটমের যে ফ্রিকোয়েন্সিটা হবে সেইটাই এখানটায় পড়লো। দেয়ার ইজ এ হাই ডিগ্রি অফ প্রবাবিলিটি অফ দিস ওয়েভ টু ফোর্স দ্য অ্যাটম টু ডিকে টু দ্য গ্রাউন্ড স্টেট E1, মানে এই ফোটনটা যাওয়ার জন্য এ কী করবে, এক্সাইটেড স্টেটের ইলেকট্রনগুলোকে গ্রাউন্ড স্টেটে নিয়ে আসবে ফোর্সফুলি, ঠিক আছে, and emit a photon from the atom with energy E2 minus E1, মানে এই প্রসেসেও যখন ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে তখন একটা এনার্জি রিলিজ করবে, সেটা হচ্ছে E2 minus E1. দিস এমিটেড ফোটন has সেম ফেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডাইরেকশান টু দ্য ইনসিডেন্ট এক্সটার্নাল ফোটন। বোঝা গেছে? এবার মানে যেটা পড়ছে সেটা একই হয়ে যাচ্ছে ইনসিডেন্ট ফোটনে। দ্যাটস ফর ইচ ফোটন উই গেট 2 ফোটন, মানে একটা ফোটন ফেললাম সেখান থেকে দুটো ফোটন পেলাম, কিন্তু এখানটা যেটা পেলাম সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, মানে প্রথম ফোটনটা তো ইনকামিং, আমি একটা পার্টিকুলার ডিরেকশান বরাবর দিচ্ছি, মানে প্রোভাইডেড, এটা হচ্ছে প্রোভাইডেড। আর একটা ফোটন হচ্ছে আমি পাচ্ছি যেটা অ্যাটম ডিএক্সাইটেড হয়ে গ্রাউন্ড স্টেটে আসছে, কিন্তু সেখানটায় মেন কথাটা হচ্ছে যেটা হচ্ছে সেটা ডিরেকশানটাও একই দিকে, ফেজও একই দিকে, এনার্জিও একই দিকে, ফ্রিকোয়েন্সিও একই হবে। তো এইখানটা থেকে দুটো ফোটন গেলাম, এই দুটো ফোটন আবার কী হবে, অ্যাটম দিয়ে পাস করতে থাকবে, তখন এই দুটো ফোটন আবার আরও দুটো অ্যাটমকে বা ইলেকট্রনকে এক্সাইটেড থেকে আবার গ্রাউন্ড স্টেটে নিয়ে আসবে, তখন এখান থেকে আরও দুটো ইলেকট্রন আবার রিলিজ করবে, মানে দুটো অ্যাটমকে আবার ডিএক্সাইটেড করলো, তার জন্য আরও দুটো, এই দুটো ফোটন আবার দুটো ফোটনকে ডিএক্সাইট করলো, তার জন্য আরও দুটো ফোটন রিলিজ করলো, কিন্তু এখানটা আরও সেটা, এদের প্রত্যেকের তাহলে ডিরেকশান, ফ্রিকোয়েন্সি, এনার্জি ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এবার এই চারটে ইলেকট্রন যখন আবার ওই অ্যাটমের মধ্যে দিয়ে পাস করতে থাকবে তখন এই চারটে ইলেকট্রন আরও চারটে অ্যাটমকে ডিএক্সাইটেড করবে, এবং তাদের প্রত্যেকের ফেজ, ডিরেকশান, এনার্জি, ফ্রিকোয়েন্সি সবই একই ডিরেকশান বরাবর, মানে এইরকমভাবে দেখো চেন রিয়াকশান বরাবর হচ্ছে, একটা ফোটন থেকে চেনে বরাবর আমার 2, 4, 8, 16টা এইরকমভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে, মানে হারমোনিক্যালি। এবারে দেখো, দিস প্রসেস
কন্টিনিউ অ্যান্ড রেজাল্ট ইন এ হাইলি অ্যাম্পলিফাইড, মানে অ্যাম্পলিফাই দেখো একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, সেই জন্য অ্যাম্পলিফাই করে যাচ্ছে। ইউনিডিরেকশান, একটা ডিরেকশানে যাচ্ছে। কোহেরিয়েন্ট, কোহেরিয়েন্ট মানেটা আমি বলেছিলাম যে প্রত্যেকে একটা ডেফিনেট ফেজ রিলেশান, মানে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা সবসময় কনস্ট্যান্ট, দুটো ওয়েভের মধ্যে, মানে এ একটা ওয়েভ আর একটা এ ওয়েভ, এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট। এবং হচ্ছে মোনোক্রোমাটিক, মোনোক্রোমাটিক মানে হচ্ছে আমি তোমাদের প্রথমে বলে দিয়েছি, মানে একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট। দিস ইজ দ্য বেসিক মেকানিজম অফ দ্য প্রোডাকশান অফ দ্য লেজার। এটাই হচ্ছে বেসিক মেকানিজম টু প্রোডাকশান অফ দ্য লেজার। তো এটা গেল তোমার মানে কি বলবো, মানে তোমার স্টিমুলেটেড এমিশন রেডিয়েশান, স্টিমুলেটেড এমিশন বলতে পারো। তো এখানটায় এই স্টিমুলেটেড এমিশনটা কীরকম করে ইম্প্যাক্ট করছে ভাবো। সাধারণ লাইটটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন হয়, সেখান থেকে লাইট একটা জায়গা থেকে, এইখান থেকে যদি 10টা ইলেকট্রন বেরোয়, এ যদি এই দিকে যায় তাহলে এ এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এ আবার একটা রিলিজ করলো, ও এদিকে গেল, মানে যে যেদিক খুশি ছড়িয়ে যাচ্ছিলো, সেই জন্য লাইটটা চারিদিকে মানে ছড়িয়ে যাচ্ছিলো এবং তাদের ডিরেকশানও যেদিক খুশি হচ্ছিলো। কিন্তু এখানটায় একটা পার্টিকুলার ডিরেকশানে যাচ্ছিলো, অন্য ডিরেকশানগুলোতে তুমি লাইটের কোনো ইন্টেন্সিটি পাবে না। আর মোনোক্রোমাটিক হচ্ছে, কোহেরিয়েন্ট হচ্ছে, ইউনিডিরেকশনাল হচ্ছে, হাইলি অ্যাম্পলিফাইড হচ্ছে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এইটা সবথেকে ইম্পর্ট্যান্ট লেজারের জন্য। আচ্ছা, এইটুকু গেল বেসিক একটা প্রিন্সিপাল। তারপরে দেখো পপুলেশন ইনভার্সন। আচ্ছা, এবারে মানে লেজার পপুলেশন মানে হচ্ছে কোনো একটা স্টেটে নাম্বার অফ ইলেকট্রন বা অ্যাটম কিংবা মলিকিউলের ডেন্সিটিটাকে বলা হচ্ছে, ঠিক আছে, পপুলেশন, ঠিক আছে। ইন সায়েন্স স্পেসিফিক্যালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আমি পপুলেশন ইনভার্সনটা বোঝানোর আগে আমি তোমাদের একটু যেটা লিখেছি সেটা বলে দিচ্ছি। এ পপুলেশন ইনভার্সন অকার while a system such as group of atom or molecule exist in a state in which more number of system, actually system হবে না, atom হবে, more number of atom in higher excited state than lower state। মানে বলছে পপুলেশন ইনভার্সন তখনই হবে, আমি প্রথমেই বলেছি যে তোমাদের, যে কোনো একটা ইলেকট্রন কিংবা অ্যাটম সবসময় হচ্ছে গ্রাউন্ড স্টেটে থাকতে চায়, কারণ গ্রাউন্ড স্টেটের স্টেবিলিটি বেশি, ঠিক আছে। আর যে কোনো জিনিস সবসময় তার স্টেবিলিটিটা ম্যাক্সিমাইজ করতে চায়, সেই জন্য হচ্ছে সে গ্রাউন্ড স্টেটে থাকে, বুঝেছো? এটা হচ্ছে বেসিক কথা। এবার পপুলেশন ইনভার্সন করতে হলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনকে এক্সাইটেড স্টেটে বেশি রাখতে হবে দেন গ্রাউন্ড স্টেট, মানে গ্রাউন্ড স্টেটে যতটা ইলেকট্রন আছে তার থেকে এক্সাইটেড স্টেটের ইলেকট্রন অনেক বেশি হবে, তাহলে গিয়েই পপুলেশন ইনভার্সন হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল লেজারের। তো দেখো, তুমি জানো যে মানে কোনো একটা এক্সাইটেড স্টেটে তার লাইফ টাইম হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড, এটা আমি কিছুক্ষণ আগে বললাম। আর কোনো একটা গ্রাউন্ড স্টেটের লাইফ টাইম সেটা হচ্ছে ইনডেফিনিট টাইম, মানে সে যতক্ষণ খুশি থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত কোনো বাইরে থেকে ইনফ্লুয়েন্স এসে তাকে চেঞ্জ করছে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমাকে এইটা ইম্পর্ট্যান্ট, পপুলেশন ইনভার্সন মানে এই এক্সাইটেড স্টেটে ইলেকট্রনগুলো বা অ্যাটমগুলো গ্রাউন্ড স্টেট থেকে অনেকটা বেশি হবে, তাহলে তাকে বলা হচ্ছে ইনভার্সন, পপুলেশন ইনভার্সন, বুঝেছে? It is called inversion because in many familiar and commonly encountered physical system this is not possible। এইটা কিন্তু কখনোই সাধারণভাবে পসিবল নয়, আর এইটা আমি তোমাদের পরে দেখিয়েছি কেন সাধারণভাবে পসিবল নয়। যে নাম্বার অফ ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে যত থাকবে এক্সাইটেড স্টেটে তার থেকে বেশি থাকবে, এটা সবসময় সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তো এটা কেন সম্ভব নয় সেটা আর কেমন করে সম্ভব করতে হয় সেটাও আমি ডিসকাস করেছি। আচ্ছা, দিস কনসেপ্ট ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট ইন লেজার সায়েন্স বিকজ দ্য প্রোডাকশন অফ দ্য পপুলেশন ইনভার্সন ইজ এ নেসেসারি স্টেপ ইন ওয়ার্কিং অফ এ স্ট্যান্ডার্ড লেজার। যে কোনো লেজারকে তুমি কাজ করতে হলে পপুলেশন ইনভার্সনটা কিন্তু সবসময় একদম ইম্পর্টেন্ট, দরকারি, ঠিক আছে। এবারে দেখো ম্যাক্সওয়েল বোলজম্যান ইকুয়েশন। To understand the concept of population inversion, it is necessary to understand some thermodynamics and the way that light interact with matter। এইটা তোমাদের বলে নিয়েছি আমি, যে আমরা এইখানটায় মানে লেজারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফোটন কিংবা লাইট কীরকম করে ম্যাটারের সঙ্গে ইন্টারাক্ট করছে সেইটা আমরা ডিরেক্টলি ডিসকাস করছি এবং একটা প্রপার্টি এখানে।
To do so, it is useful to consider a very simple assembly of atom forming a laser medium. কোনো একটা লেজার মিডিয়াম এখানটায় কনসিডার করতে বলা হচ্ছে, যেখানটায় টোটাল n নাম্বার অফ অ্যাটম আছে। কোনো একটা সিস্টেম ধরে নাও, আমি এইখানটায় যা কিছু উপরে যা কিছু দেওয়া আছে সেগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, আমি তোমাদের বাদ দিলাম, এগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না অনেকে, ঠিক আছে, যে এটাকে এবারই তুমি ধরে নাও যে এখানটা কোনো একটা অ্যাটমের নাম্বার অফ স্টেট থাকে, এরকম নাম্বার অফ এনার্জি স্টেট থাকে, ঠিক আছে। এই এনার্জি স্টেটগুলোতে টোটাল অ্যাটম হচ্ছে এন নাম্বার অফ টোটাল অ্যাটম আছে, ঠিক আছে। ইচ অফ হুইচ ইজ ক্যাপাবল অফ বিং ওয়ান অফ টু এনার্জি স্টেট, মানে এই এন নাম্বার অফ ইলেকট্রন যে কোনো দুটো স্টেটে থাকতে পারে, আইদার E1 গ্রাউন্ড স্টেটে থাকতে পারে, না হলে E2 এক্সাইটেড স্টেটে থাকবে। বোঝা গেছে? মানে আমি বলছি যে এই ধরো মানে এন নাম্বার অফ ইলেকট্রন আছে, এই এন নাম্বার অফ ইলেকট্রন E1 এনার্জি স্টেট কিংবা E2 এনার্জি স্টেট, এই দুটো এনার্জি স্টেটেই শুধু থাকতে পারবে, ঠিক আছে, অন্য কোনো স্টেটে কিন্তু নেই, হয়েছে। আর এক্সাইটেড স্টেটের এনার্জিটা গ্রাউন্ড স্টেটের এনার্জি থেকে বেশি হবে, সেটা আগে থেকেও তোমরা জানো মোটামুটি। এবারে দেখো, দ্য নাম্বার অফ দিস অ্যাটম হুইচ আর ইন দ্য গ্রাউন্ড স্টেট ইজ N1, গ্রাউন্ড স্টেটে আছে N1 আর এক্সাইটেড স্টেটে আছে N2। সো টোটাল নাম্বার অফ অ্যাটম N ইকুয়াল টু N1 প্লাস N2, এটা আমি তোমাদের বলে দিয়েছি, মানে টোটাল নাম্বার অফ অ্যাটম। আর এনার্জি ডিফারেন্স মানে E1 আর E2, যেহেতু আমি বলে দিয়েছি এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এখানটায় N1 নাম্বার অফ অ্যাটম আছে, এইটা হচ্ছে E2 স্টেট, এটাতে N2 নাম্বার অফ অ্যাটম আছে। আর N1 প্লাস N2 ইকুয়াল টু N, ক্যাপিটাল N। আর এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা যদি ডেল্টা ই হয়, ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1, সেটাও তোমাদের আগে বলা হয়েছে কিছুটা। এবারে দেখো, এবারে যখনই এক্সাইটেড স্টেট থেকে একটা অ্যাটম বা মলিকিউল কিংবা একটা ইলেকট্রন ডিকে করবে গ্রাউন্ড স্টেটে, তখন একটা ফোটন রিলিজ করবে, সেটাও আগে বলা হয়েছে। আর এইটা ডেল্টা ইকুয়াল টু E2 মাইনাস E1, আর ডেল্টা ই মানে এই এনার্জিটা একটা ফোটনের আকারে রিলিজ করবে, সেটা হচ্ছে H², ফোটনের এনার্জি হয় H², ঠিক আছে। সেই জন্য এটা 2 থেকে 1-এ আসছে, সরি আমার ভুল হয়ে গেছে কিছু কিছু জায়গায়, তো ν2 1 হবে, ঠিক আছে। এখানটায় ν12 লিখেছে, তো একটু আমাকে সরি। তো H²2 ইকুয়াল টু E2 মাইনাস E1 হবে। আচ্ছা, এই এখানটায় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এবারে দেখো, মানে এই দ্য গ্রুপ অফ অ্যাটম ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, ধরে নাও অ্যাটমগুলো থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। থার্মালি ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, মানে ধরে নাও টেম্পারেচার প্রত্যেকটা জায়গায় ব্যালেন্সিং কন্ডিশানে আছে, এরকম একটা ধরে নাও। তো ইট ইজ শোন দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ অ্যাটম ইন ইচ স্টেট বাই দ্য রেশিও, মানে আমি তোমাকে এই ম্যাক্সওয়েল বোলজম্যান কিংবা এইগুলো তোমাদের কোনো কিছু জানতে হবে না, তোমাকে জাস্ট জানো বা মনে রাখো, এইটা মনে রাখো যে N1 নাম্বার অফ ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আছে আর N2 নাম্বার অফ ইলেকট্রন এক্সাইটেড স্টেটে আছে। তাহলে আমি লিখতে পারি N2 ইকুয়াল টু N1 ইন্টু এক্সপোনেনশিয়াল e⁻⁻ E2 মাইনাস E1 বাই KT। এটা হচ্ছে তোমার একটা বোলজম্যান স্ট্যাটিস্টিক বলে, বা এইটাকে বের করা হয়, মানে কতগুলো ইলেকট্রন, মানে আমি বলতে চাইছি যেটা, ধরো আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রন সবসময় গ্রাউন্ড স্টেটেই থাকে, এরকম প্রত্যেকটা, এইটা ধরো গ্রাউন্ড স্টেট, এইখানটায় সবগুলো ইলেকট্রন এই স্টেটে থাকবে। কিছু সময়ের পরে ইলেকট্রনগুলো তারা কিন্তু এক্সাইটেড স্টেটে যাবে, এই স্টেটে যাবে, ঠিক আছে। এবারে এই এক্সাইটেড স্টেটে যখন ইলেকট্রনগুলো যাবে, মানে এখানটা কিন্তু মানে ম্যাক্স সবসময়, মানে তোমাদের যখন ফার্মি এনার্জি পড়াচ্ছিলাম সেমিকন্ডাক্টরে, তখনও বলছিলাম যে মানে একটা টেম্পারেচার দিলে, টেম্পারেচার যখন বাড়াতে থাকো তখন ইলেকট্রনগুলো এখান থেকে এই এক্সাইটেড স্টেটে জাম্প করার পসিবিলিটিটা বেড়ে যায়, ঠিক আছে। শুধুমাত্র অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে সমস্ত ইলেকট্রনগুলোই কিন্তু গ্রাউন্ড স্টেটে থাকবে, কিন্তু টেম্পারেচার বাড়ালে একটা দুটো ইলেকট্রন কিন্তু এক্সাইটেড স্টেটে থাকতে পারে, ঠিক আছে। এবং এই একটা টেম্পারেচারে, যে কোনো একটা টেম্পারেচারে কতগুলো ইলেকট্রন এই এক্সাইটেড স্টেটে থাকবে, ঠিক আছে, সেইটা বের করেছিলেন ম্যাক্সওয়েল বোলজম্যান।
ঠিক আছে, সেইটা বলা হচ্ছে যে এই যে এক্সাইটেড স্টেটে যদি N2 ইলেকট্রন থাকবে, সেইটা N2টাকে আমি লিখতে পারি, মানে লিখতে পারি N1 এক্সপোনেনশিয়াল মাইনাস অফ হোল E2 মাইনাস E1 বাই K2, যেখানটা টিটা হচ্ছে একটা টেম্পারেচার, কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, E2 E1 হচ্ছে টেম্পারেচার এক্সাইটেড স্টেট অ্যান্ড ইনিশিয়াল স্টেট, আর N1 হচ্ছে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ অ্যাটম কিংবা ইলেকট্রন। এবারই আমি ক্যালকুলেশন করে দেখব যে কতগুলো ইলেকট্রন সাধারণ অবস্থায় বা নর্মাল টেম্পারেচারে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে থাকে। তো আমি যদি ক্যালকুলেশন করি, নর্মাল টেম্পারেচার মানে কি 27 ডিগ্রি টেম্পারেচার যদি আমি ধরি, তাহলে কেলভিনে কনভার্ট করলে কী হবে, 300 কেলভিন হবে। এনার্জি ডিফারেন্স ডেল্টা ই, এবারই আমি ধরলাম এই যে ফোটনটা এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে, এদের মধ্যে তো এনার্জি ডিফারেন্সটা এইটা ধরে নিলাম একটা ভিজিবল লাইটের মধ্যে পড়বে, কারণ লেজার সোর্স হতে হলে ভিজিবল লাইট তো লাগবে। তো ভিজিবল লাইট সেই জন্য হচ্ছে ভিজিবল ফ্রিকুয়েন্সিটা হচ্ছে এইটা 5 × 10⁻⁸ এইটা। এবারই আমি ধরে নিলাম এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা এইটা হবে, মানে ধরে নিয়েছি, এগুলো কিছু কিছু কনসিডার করে নিয়েছি। আর K2 ভ্যালুটা এইটা হয়, K2 ভ্যালুটা তোমার এই যে 0.026, এইটা যে নর্মাল টেম্পারেচারে হয় 0.026 ইলেকট্রন ভোল্ট। এবারে এইটাকে যদি আমি এই প্রত্যেকটা ভ্যালুটাকে যদি আমি এই ইয়েতে বসাই, কি বলবো, এই ইকুয়েশানটাতে বসাই, তাহলে দেখবে এটা খুবই একটা স্মল নাম্বার দেবে। তোমরা যদি বাড়িতে ক্যালকুলেটর থাকে তাহলে দেখবে E2/E1 এর ভ্যালুটা বসাবে, আর কেটির ভ্যালুটা তাইকে দিয়ে ডিভাইড করবে, দিয়ে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস অফ এইটা দিয়ে বের করবে, দেখবে ভেরি ভেরি স্মল একটা ফ্র্যাকশান, মানে 0.001 এরকম একটা নাম্বার বেরোবে, মানে খুব খুব ছোট নাম্বার। মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার দেয়ার ইজ এ পসিবিলিটি 1 or 2 ইলেকট্রন টু জাম্প গ্রাউন্ড স্টেট টু এক্সাইটেড স্টেট। ঠিক আছে, তার মানে নর্মাল টেম্পারেচার এক্সাইটেড স্টেটে নাম্বার অফ ইলেকট্রন কিন্তু একেবারে যে হাই হয়, কিংবা আমাকে স্টিমুলেটেড এমিশন করতে হলে যে এক্সাইটেড স্টেটে নাম্বার অফ ইলেকট্রন বেশি হবে গ্রাউন্ড স্টেটের থেকে, এইটা কিন্তু কখনোই সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আমি একটা ম্যাথমেটিক্যালি তোমাদের দেখিয়ে দিলাম। হোয়েন থার্মাল ইকুইলিব্রিয়াম ইট ইজ সিন দ্যাট লোয়ার এনার্জি স্টেট more populate than higher energy state, this is the normal state of a system। এইটাই হচ্ছে নর্মাল ব্যাপার কোনো একটা সিস্টেমের জন্য। ঠিক আছে, আমি সেটা তোমাদের বলে দিলাম। এবারে যখনই তুমি টেম্পারেচার ইনক্রিজ করবে, নাম্বার ইলেকট্রনের মানে তোমার এনার্জি বাড়তে থাকবে, তখন আরও ধরো প্রথমে নর্মাল টেম্পারেচার যদি একটা থাকে, টেম্পারেচার ধরো 60 ডিগ্রি করলে তখন ধরো 2টো হতে পারে, 100 ডিগ্রি করলে 3টে হতে পারে, এইরকম করে বাড়তে পারবে। ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম রাদার অ্যাট ইনফাইনাইট টেম্পারেচার দ্য পপুলেশন N2 অ্যান্ড N1 বিকাম ইকুয়াল হবে। এইটাই মনে রাখবে, যদি আমি টেম্পারেচারটাতে ধীরে 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 করে ইনফিনিটি পর্যন্ত বাড়িয়ে যাই, তাহলেই আমি দেখব যে এক্সাইটেড স্টেটের এনার্জিটা এক্সাইটেড স্টেটে নাম্বার অফ ইলেকট্রন বা অ্যাটম গ্রাউন্ড স্টেটের অ্যাটমের সঙ্গে সমান হয়ে যাবে। মানে যতগুলো অ্যাটম গ্রাউন্ড স্টেটে আছে ততগুলো ইলেকট্রন বা অ্যাটম এক্সাইটেড স্টেটে থাকবে। বোঝা গেছে? আমি বোঝাতে পেরেছি? মানে আমি এই লসটা যদি দেখি, তাহলে আমি কি দেখব, এইটা যদি টেম্পারেচার ধীরে ধীরে বাড়াতে থাকি, তাহলে নাম্বার অফ অ্যাটম কী হবে, ধীরে ধীরে বাড়বে, কিন্তু কখনোই গ্রাউন্ড স্টেট থেকে বেশি হবে না N2টা, মানে N2 কখনোই বেশি হবে না, এইটা কখনোই সম্ভব নয় N1 থেকে। ঠিক আছে, এবং টেম্পারেচার তুমি যতই বাড়াও না কেন, ইনফিনিটি বসিয়ে দিলে তুমি দেখতে পাবে N2 = প্রায় N1 মতো হবে। মানে যদি টেম্পারেচারটা ইনফিনিটি করে দেয়, তাহলে বুঝতে পারছো কত টেম্পারেচার রাইজ করলে যে আমাদের মানে 2 লেভেল সিস্টেমে, এইটাকে আমি 2 লেভেল সিস্টেম বলতে পারি, কারণ আমি এখানটায় ডিসকাস করেছি গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটে। তো 2 লেভেল সিস্টেমে কখনোই কিন্তু আমি এক্সাইটেড স্টেটে নাম্বার অফ ইলেকট্রন বা অ্যাটমকে গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ ইলেকট্রন বা অ্যাটম থেকে বেশি কখনোই করতে পারবো না। ঠিক আছে, তার মানে হচ্ছে নর্মালি আমরা কোনো একটা 2 লেভেল সিস্টেম কিংবা নর্মালি কোনো একটা অ্যাটমকে লেজারে বা অ্যাক্টিভ মিডিয়ামকে লেজারে কখনোই কনভার্ট করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, as T increase the number of electron in the higher energy state N2 increase, but N1 never exceed N1। ঠিক আছে,
N2 never exceed N1 for a system of thermal equilibrium rather than at infinite temperature. The population N2 and N1 become equal. ইনফাইনাইট টেম্পারেচার হলে গিয়ে তাদের পপুলেশনটা ইকুয়াল হচ্ছে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে কত টেম্পারেচার বাড়ালে গিয়ে এক্সাইটেড স্টেটের নাম্বার অফ ইলেকট্রন সমান হবে। তো এইটা আমরা কখনোই লেজার পেতে পারবো না, মানে টু লেভেল সিস্টেমের ক্ষেত্রে আমাদের জেনারেলি এটা পসিবল নয়। The population inversion N2 greater than N1 can never exist for a system at thermal equilibrium. To achieve population inversion therefore require pushing the system in a non-equilibrium state. ঠিক আছে, ইকুইলিব্রিয়াম স্টেটে কখনোই আমি করতে পারবো না থার্মালি ইকুইলিব্রিয়াম স্টেটে পপুলেশন ইনভার্সন পসিবল নয়। পপুলেশন ইনভার্সন মানে হচ্ছে এক্সাইটেড স্টেটে নাম্বার অফ ইলেকট্রন বেশি হবে গ্রাউন্ড স্টেট থেকে। তার মানে আমাকে কী করতে হবে? থার্মাল ইকুইলিব্রিয়াম করতে হবে। ঠিক আছে, এটা গেল টু লেভেল সিস্টেম। এই জন্য টু লেভেল সিস্টেমে কখনোই কিন্তু লেজার পসিবল নয়। আচ্ছা, এবারে ক্রিয়েশন অফ পপুলেশন ইনভার্সন বা বলতে পারো থ্রি লেভেল সিস্টেমটাকে আমি ডিসকাস করব। অ্যাজ ডেসক্রাইব অ্যাবভ, পপুলেশন ইনভার্সন ইজ রিকোয়ার ফর লেজার অপারেশন। পপুলেশন ইনভার্সনটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবং একটা ভাইটাল পয়েন্ট বলতে পারো, এইটা না হলে সম্ভব নয়। বাট ক্যান নট বি অ্যাচিভ ইন আওয়ার থিওরিটিক্যাল গ্রুপ অফ অ্যাটম উইথ টু এনার্জি লেভেল। আমি সেটা টু এনার্জি লেভেলটা ডিসকাস করছি হোয়েন দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম হলে কখনোই হবে না। তাহলে আমি বলতাম থার্মাল ইকুইলিব্রিয়াম যদি নন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে তাহলেই গিয়ে অ্যাচিভ করা যাবে। ইনফ্যাক্ট এনি মেথড বাই হুইচ দ্য অ্যাটম আর ডিরেক্টলি and continuously excited from ground state to excited state will eventually reach equilibrium and de-excited process of spontaneous and stimulated emission. মানে দেখো, আমি যদি কোনো একটা ইলেকট্রনকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে পৌঁছেও দিই না, সেটা কিছু সময়ের পর আপনা আপনি পড়ে যাবে, পড়ে যাবে বাই ইটস ওন। এটা হচ্ছে তার নেচার। 10⁻⁸ সেকেন্ড, ভেরি স্মল টাইমের সঙ্গে সঙ্গে পড়ে যাবে। ঠিক আছে, তো এবারে বলা হচ্ছে equal population of two state N1 equal to N2 equal to N/2 can be achieved resulting in optical transparency but no net optical gain. মানে আমি এই যে পপুলেশন ইনভার্সনটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ইনফিনিটিতে পাচ্ছিলাম, N1 equal to N2, যেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার মানে কি, এনটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিতে পারি, সেটা হচ্ছে N/2তে প্রত্যেকটা স্টেটে N/2টা নাম্বার অফ ইলেকট্রন আছে। এইটা করলেও আমি কখনোই কিন্তু এই যে অ্যাম্পলিফাই করছিলাম সেইটা হবে না। মানে লেজারের যে মূল এটা লাইট অ্যাম্পলিফিকেশান সেইটা হবে না। কারণ হচ্ছে গ্রাউন্ড স্টেটে মানে যতগুলো ইলেকট্রন উপরে যাচ্ছে ততগুলো ইলেকট্রন নিচেই আসছে, তাহলে আর হবেটা কীরকম করে অ্যাম্পলিফাই? তো সেটা পসিবল নয়। ঠিক আছে, এর জন্য বলা হচ্ছে থ্রি লেভেল লেজার আমাকে করতে হবে। তো পপুলেশন ইনভার্সন N2/N1 ইজ পসিবল অনলি এক্সাইটেশন অফ অ্যাটম বাই এক্সটার্নাল এনার্জি। পপুলেশন ইনভার্সনটা আমি এক্সটার্নাল এনার্জি দিয়ে আমাকে করতে হবে। আমি সেই জন্য বললাম যে নন ইকুইলিব্রিয়াম প্রসেসে যেতে হবে। ইফ দেয়ার এক্সিস্ট এ এনার্জি স্টেট কল্ড মেটাস্টেবল এনার্জি স্টেট, মানে যেটা বলা হচ্ছে এইটা কীরকম করে করা যাবে, যদি এদের মাঝখানে একটা মেটাস্টেবল মানে দুটো এক্সাইটেড স্টেটের মাঝখানে যদি একটা মেটাস্টেবল স্টেট থাকে তাহলেই পপুলেশন ইনভার্সনটা করা যাবে। মানে গ্রাউন্ড স্টেটের পপুলেশনটা কম হয়ে যাবে এক্সাইটেড স্টেটের থেকে। এবার এই মেটাস্টেবল স্টেট কাকে বলা হচ্ছে? মেটাস্টেবল স্টেট মানে হচ্ছে যেসব স্টেটে বা অ্যাটমিক এনার্জি স্টেটের স্টেবিলিটিটা মানে মিলি সেকেন্ড অর্ডারে, বুঝতে পেরেছো? আর এইখানটা দেখো, এই যে কোনো এক্সাইটেড স্টেটের স্টেবিলিটিটা হচ্ছে 10⁻⁸ সেকেন্ড, আর যে কোনো মেটাস্টেবল স্টেটের স্টেবিলিটিটা হচ্ছে 10⁻³ সেকেন্ড বা মিলি সেকেন্ড অর্ডারে। ঠিক আছে, আর এইটাকে তুমি লিখতে পারো ন্যানো সেকেন্ড অর্ডারে, আর এইটা হচ্ছে মিলি সেকেন্ড অর্ডারে। মানে বুঝতে পারছো, মানে এইটা যদি মানে এই মেটাস্টেবল স্টেটের স্টেবিলিটিটা কত গুণ বেশি তুমি যদি একে ডিভাইড করে দাও তাহলে তুমি বুঝতে পারবে। বা 10⁻⁸ যদি ভাগ করো 10⁵, মানে 10⁵ সেকেন্ড বেশি সময় ধরে মেটাস্টেবল স্টেটে ইলেকট্রন থাকতে পারবে। মানে বুঝতে পারছো, মানে এখানটা যদি 1 সেকেন্ড থাকে তাহলে এখানটায় 1,00,000 সেকেন্ড মেটাস্টেবল স্টেটে 1,00,000 সেকেন্ড থাকতে পারবে একটা ইলেকট্রন। তো এইভাবেই কিন্তু আমি
মানে পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভ করতে পারি। তো সেইটা কীরকম করে আরও ভালোভাবে আমি বলে দিচ্ছি। এবারে দেখো E1 অ্যান্ড E2 অ্যান্ড E3 রিপ্রেজেন্ট দ্য এনার্জি অফ গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট অ্যান্ড মেটাস্টেবল স্টেট। এগুলো তিনটে বলে দেওয়া হয়েছে। এবারে প্রথমে একটা এইখানটা একটা গ্রাউন্ড স্টেটে একটা ইলেকট্রন আছে, এনার্জি দেওয়া হলো, ফোটন অ্যাবজর্ব করলো, দিয়ে সে এক্সাইটেড স্টেটে গেল। আর এইটা যদি E1 হয় আর এইটা যদি E2 হয় তাহলে এদের E3 হয়, তাহলে এদের এনার্জি ডিফারেন্সটা কত হবে? E3 মাইনাস E1। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ফোটনের এনার্জি লাগবে। এই ফোটনের এনার্জি দিলে গিয়ে ইলেকট্রনগুলো গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে। ঠিক আছে, এবারে দেখো অ্যাটম ক্যান নট স্টে ইন দিস এক্সাইটেড স্টেট 10⁻⁻8 সেকেন্ড, মানে ওই এক্সাইটেড স্টেট বা E3 স্টেটে 10⁻⁸ সেকেন্ড অবধি সে থাকতে পারে। অ্যান্ড ইট গোজ ডাউন অর মেক ট্রানজিশন অর ডিকে টু দ্য মেটাস্টেবল স্টেট E2। এই E2 মেটাস্টেবল স্টেটে সে ডিকে করে যাবে। বোঝা গেছে? মানে 10⁻⁸ সেকেন্ড পরে E3 থেকে E2-তে চলে যাবে, E2-তে চলে যাচ্ছে। ঠিক আছে, হোয়ার ইট ক্যান স্টে ফর লঙ্গার টাইম। মেটাস্টেবল স্টেটে 10 বা মিলি সেকেন্ডে থাকে বিফোর কামিং ডাউন গ্রাউন্ড স্টেটে। গ্রাউন্ড স্টেট আসার আগে সে কিন্তু এই অনেক গুণ বেশি, আমি বললাম এক্সাইটেড স্টেটে সে যদি 1 সেকেন্ড থাকে তাহলে মেটাস্টেবল স্টেটে 1,00,000 সেকেন্ড ধরে সময় ধরে সে থাকতে পারে। মানে কত সময়, হিউজ সময় ধরে সে থাকতে পারবে, বুঝতে পেরেছো? তারপরে সেখান থেকে এই 1,00,000 সেকেন্ড পরে সে আবার গ্রাউন্ড স্টেটে আসবে। দ্য ট্রানজিশন ফ্রম E3 টু E2 ইজ নন রেডিয়েটিভ ট্রানজিশন। E3 থেকে E2টা হচ্ছে নন রেডিয়েটিভ ট্রানজিশন। এটা কিন্তু তোমাদের নন রেডিয়েটিভ ট্রানজিশন মানে হচ্ছে যে মানে কোনো একটা ট্রানজিশন, আমি বলছিলাম যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রানজিশন হলে ফোটন রিলিজ করে। নন রেডিয়েটিভ ট্রানজিশন মানে সেখান থেকে রিলিজ করলে কোনো ফোটন রিলিজ করবে না। ঠিক আছে, নো এমিশন অফ ফোটন, এবং এখানটায় যে এনার্জিটা রিলিজ করবে সেখানে হিট এনার্জিতে কনভার্ট করে যাবে। নো কন্টিনিউয়াস এক্সাইটেশন বা এক্সটার্নাল এনার্জি, এইটাকে অন কন্টিনিউয়াস এক্সাইটেশন বাই এক্সটার্নাল এনার্জি কল্ড পাম্পিং। এই পাম্পিংটা আমি পরে তোমাদের বলছি যে পাম্পিং কীরকম করে করতে পারবো। ঠিক আছে, দ্য পপুলেশন ইন দিস স্টেট E2 ক্যান বি মেড মোর দেন দ্যাট ইন E1। এইভাবে আমি পপুলেশানটাকে E1 থেকে E2-তে বাড়াতে পারি। অ্যান্ড পপুলেশান ইনভার্সন ইজ অ্যাচিভ অ্যান্ড স্টিমুলেটেড ইমিশন ফ্রম E2 টু E1 গিভ রাইজ লেজার বিম। এবারই আমি সেখান থেকে E2 থেকে যখন E1-এ আসবে তখনই যদি আমি মানে একটা ফোটন, স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ফোটন পাঠাই, তাহলে সেখান থেকে আমি সবসময় কী হবে, একটা ইউনিডিরেকশন, কোহেরিয়েন্স, মনোক্রোমাটিক লাইট পাবো, আর সেটা লেজারের একটা বেসিক নেসেসারি কন্ডিশন। তো এইভাবেই হচ্ছে আমাদের 3 লেভেল সিস্টেম থেকে আমি লেজার পেতে পারি। আর এইটার একটা এক্সাম্পল হচ্ছে রুবি লেজার। রুবি লেজারটা আই থিঙ্ক আছে মনে হচ্ছে তোমাদের সিলেবাসে। এবারই দেখো তোমাদের এইটা 3 লেভেল লেজারে একটা এনার্জি ডায়াগ্রাম আমি ড্র করেছি। এইটা দেখো তোমাদের গ্রাউন্ড স্টেট। এবারই কোনো একটা ফোটন পড়লো, এবারই ফোটন পড়লে এই ইলেকট্রনগুলো এনার্জিটাকে অ্যাবজর্ব করবে, দিয়ে এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, এখানটায় চলে যাবে। এবারই এই এক্সাইটেড স্টেট হচ্ছে E3। এই E3 স্টেটে তার স্টেবিলিটিটা হচ্ছে 10⁻⁸ সেকেন্ড বা 10⁻⁸ সেকেন্ড পরে সে ডিকে করে যাবে। ঠিক আছে, এইবারই এই এক্সাইটেড স্টেট থেকে দেখো কিছু সময়ের পরে এই মেটাস্টেবল স্টেট বা E2 স্টেটে সে ডিকে করবে। আর এই প্রসেসটা হচ্ছে নন রেডিয়েটিভ মানে এইখান থেকে যখন E3 থেকে E2-তে আসবে তখন কোনো ফোটন রিলিজ করবে না বা লাইট রিলিজ করবে না। এখানটায় যে এনার্জি সে রিলিজ করবে সেটা হচ্ছে হিটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, নন রেডিয়েটিভ ট্রানজিশান হয়ে যাবে। এবার E2 থেকে যখন E1-এ আসবে তখন রেডিয়েটিভ ট্রানজিশান হবে এবং তখন লেজার ট্রানজিশান হবে। এইবারই কেন হবে পপুলেশন ইনভার্সন, এবার কীরকম করে হলো আমি সেটা বলে দিই। দেখো এবারে দেখো আমি এখানটায় বাইরে থেকে ইনফ্লুয়েন্স বা লাইট ফেলছি, এখান থেকে ইলেকট্রনগুলো 1টা 10টা 1,00,000 করে ইলেকট্রনগুলো এইখানটায় চলে যাচ্ছে, একটার পর একটা ইলেকট্রন চলে যাচ্ছে। এবারে এখানটায় এই E3 স্টেটে তার স্টেবিলিটিটা হচ্ছে 10⁻⁸ সেকেন্ড। এবারে 10⁸ সেকেন্ড থাকার পর সঙ্গে সঙ্গে E2 স্টেটে চলে আসছে।
ঠিক আছে। এবারে E2 স্টেটে থাকছে সেটা হচ্ছে ধরো এইখানটায় যদি এ আমি ধরে নিলাম 1 সেকেন্ড থাকে, এইখানটায় হচ্ছে 1,00,000 সেকেন্ড থাকছে এই মেটাস্টেবল স্টেটে। মানে একটা ইলেকট্রন 1,00,000 সেকেন্ড ধরে থাকতে পারছে এইখানটায়। এইবারই এই 1,00,000 সময়ের ভিতরে যে লাইটগুলো পড়ছে সেটা কয়েক লক্ষ কোটি ইলেকট্রনকে এক্সাইটেড করে E3 পৌঁছে দেবে। ঠিক আছে। এইবার E3 থেকে সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি মানে আবার এক্সাইটেড স্টেটে চলে আসবে। এবার এখানটায় দেখো যেহেতু লাইফ টাইমটা অনেকটা বেশি, অনেক সময় ধরে ধরে রাখবে, তার জন্য হচ্ছে এখানটায় তো গ্রাউন্ড স্টেটে একটার পর একটা ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে বের করে দিয়েছে, কিন্তু এক্সাইটেড স্টেট থেকে আর ইলেকট্রনগুলো গ্রাউন্ড স্টেটে আর পড়ছে না, সেই জন্য হচ্ছে এক্সাইটেড স্টেটে নাম্বার অফ ইলেকট্রনগুলো বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রাউন্ড স্টেট থেকে। আর এইভাবে আমি হচ্ছে পপুলেশন ইনভার্সন বা পপুলেশন ইনভার্সনটাকে অ্যাচিভ করি, এবং এটাকে অ্যাচিভ করতে হলে মিনিমাম 3 লেভেল সিস্টেম আমাদের দরকার হয়। আচ্ছা, টুডে উইল বি ফিনিশ হিয়ার, এবং তারপরে আমরা ডিসকাস করবো আরও বাকি পোর্শনগুলো। থ্যাংক ইউ।